নমস্কার। আজকে আগেও আমি এসেছি ভিডিওতে যখন দেখেছি 2016 প্যানেল নিয়ে ভীষণ নেগেটিভিটি ছড়িয়েছে। তখন আমি বলেছি সাধারণ মানুষকে আমার ভিডিওতে যে কজন আমার ভিডিও দেখেছেন। আজকেও আমি একটা কথা, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা নিয়ে আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে, সেই কথাটা বলতে গেলে আমাকে যে কথাটা প্রথমেই বলতে হচ্ছে সেটা হচ্ছে খুব সাবধান। 2016 ইন সার্ভিস যারা যোগ্য টিচার এবং আমার বন্ধুরা যারা ফ্রেশার ক্যান্ডিডেটস, খুব সাবধান। কেন, কিসের জন্য আমি কথাটা বলছি? তার কারণ হচ্ছে একটাই, রিসেন্ট কয়েক মাস ধরে কিছু গ্রুপ তৈরি হয়েছে, যে গ্রুপগুলো আপনাদেরকে নিয়ে বিজনেস করার চেষ্টা করছে বা ব্যবসা করছে। কীরকম ব্যবসা করছে? তারা আপনাদেরকে নানা রকমভাবে ভয় দেখাচ্ছে। আমি এক্সপায়ারি অফ প্যানেল ক্যান্সেল করিয়ে দেবো, 10 নাম্বার বাদ দিয়ে দেবো, এইসব কথা বলছে, বলে আপনাদেরকে নানা রকমভাবে ভয় দেখাচ্ছে বা বলছে বা আশা দিচ্ছে। দিয়ে কী করছে? একটা গ্রুপ ফর্ম করছে, করে টাকা তুলছে, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 100 টাকা। আমি ওই গ্রুপগুলোর কথা বলছি না যারা দীর্ঘদিন ধরে ইন সার্ভিস টিচারদের জন্য লড়াই করেছেন। আমি একদমই ওই গ্রুপগুলোর কথা বলছি না। আমি গ্রুপগুলো, রিসেন্ট যে গ্রুপগুলো ফর্ম হচ্ছে, এই গ্রুপের একটাই ফান্ডা, সেটা হচ্ছে টাকা দাও। যারা ফ্রেশার তাদেরকে হোপ দেওয়া হচ্ছে যে এই করে দেবো, ওই করে দেবো। আর যারা ইন সার্ভিস তাদেরকে ভয় দেখানো হচ্ছে, দিয়ে টাকা দেওয়া হচ্ছে। ভয় দেখানো কীরকমভাবে? যে এই ক্যান্সেল হয়ে যাবে, ওই ক্যান্সেল, আমি লয়ার রাখছি। আমি শুধু একটা কথাই বলবো, খুব সাবধান। কারণ এই একটা কথা, হয়তো তারা 500 টাকা, 200 টাকা হয়তো চাইছেন, আপনার কাছে ওটা ম্যাটার নাও করতে পারে, কিন্তু আপনি কথা বুঝুন, দেখুন যে এই 500 টাকা, 1000 টাকা যখন 250 জন দিচ্ছে, 300 জন, যে এটা কিন্তু হিউজ বাল্ক তৈরি হচ্ছে। এবং আপনি খোঁজ নিন আপনার উকিলের ফিজ কত, যে লয়ার উনি হায়ার করছেন কত টাকা ফিজ নিচ্ছেন, কত টাকা কোথায় খরচা হচ্ছে। তবে জেনে বুঝে কিন্তু টাকা দিন। তার কারণ হচ্ছে, এই টাকা নিয়ে অনেকে নিজের বাড়িও বানাচ্ছে, জায়গা কিনছে, লোনের টাকা শোধ করছে। খুব সাবধান এই এই বিষয় নিয়ে। আপনারা নিজেরাই, প্রত্যেকের বিবেক বুদ্ধি আছে, সুপ্রিম কোর্টের রায় স্টাডি করুন, দরকার পড়ে হিয়ারিংগুলো রিপিটেডলি শুনুন, যে কী হিয়ারিং, কীভাবে আপনার কেসের মেরিট, যেটা নিয়ে উনি ভয় দেখাচ্ছেন বা আপনাকে সুযোগ দিচ্ছেন, যে আশা দেখাচ্ছেন যেটা হতে পারে, আপনার মেরিট কতটা কেসের। আমি জানি অনেকেই সময়ের অভাবে হয়তো হিয়ারিং শুনতে পারেন না, অনেকেই হয়তো ভার্ডিক পড়েন না, কিন্তু বন্ধু হতে বলেছে এই দেখো, ওই গ্রুপে আমি 500 টাকা দিচ্ছি, আপনি দিয়ে দিলেন। পয়সাটা কষ্টের, কিন্তু আপনারও হোক আমার হোক, বুঝে শুনে দিন টাকা। কেসের মেরিট কতটা আছে, আজকে আজকে যেরকমভাবে আপনাদেরকে আশা দেওয়া হচ্ছে বা ভয় দেখানো হচ্ছে, আপনার কেসের মেরিট না জেনেই আপনারা হয়তো টাকা দিয়ে দিচ্ছেন। আমি এই কথাটা বলছি, আপনি টাকা দিয়ে কাউকে বড়লোক করবেন না। সে হয়তো তার লোন শোধ করছে ওই টাকা দিয়ে, দোতলা বানাচ্ছে, কোনো হিসাব নেই সেই টাকার। আমি বারে বারে বলছি, এই গ্রুপগুলো রিসেন্ট ফর্ম হয়েছে, এই গ্রুপগুলো আগের গ্রুপ নয়। আগে যারা গ্রুপ ফর্ম করেছেন, আমি তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন করছি না, কারণ তারা সুপ্রিম কোর্টে লড়েছেন। তারা সুপ্রিম কোর্টে এক একটা লয়ারের ফিজ আপনাদের সবার জানা আছে, যে টাকায় উঠেছে না কেন তারা খরচা করেছেন সেখানে আপনার চোখের সামনে। এখানে কি হচ্ছে? এখানে যখন আপনি মহামান্য ও সিঙ্গেল জাজের কাছে যাচ্ছেন বা ধরুন ডিভিশন বেঞ্চে যাচ্ছেন, তখন কিন্তু খরচাটা ওই লেভেলের নয়। আপনাকে হয়তো বলা হতে পারে যতটা খরচা আপনি ততটাই টাকা তুলতে বলুন। এরকম করে কিন্তু বিজনেস করা হচ্ছে আপনাদের নিয়ে। খুব সাবধান এই কথাটা, এই এই জিনিসটাকে নিয়ে। প্রথম কথা, যেমন আপনারা চিরকালই আপনারা বিজনেস পাত্র হয়েছেন, ফ্রেশার এবং ইন সার্ভিস দুজনই। কেন? এতদিন পর্যন্ত কিছু টিউশনের গ্রুপ তারা বিজনেস করতেন, আমি ইন্টারভিউ শিখিয়ে দিচ্ছি, আমি এই করি। আপনি জানেন না যে ইন্টারভিউ বোর্ডে যারা আপনাকে কোশ্চেন করছেন তারা আদৌ সত্যি করেই সেই যোগ্য কিনা। দেখা হলো কিছু স্ক্রিপ্টেড কোশ্চেন তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, আর আশেপাশে কাকা কাকিমাদের ধরে আপনাদের বসিয়ে দেওয়া হয়েছে, তারা হয়তো প্রশ্ন করছেন আপনাকে। ইন্টারভিউ এভাবে হয় না। ইন্টারভিউ আপনার ওপর ডিপেন্ড করে, আপনার স্মার্টনেসের উপর ডিপেন্ড করে, আপনার নলেজের উপর ডিপেন্ড করে। ইন্টারভিউ এরকম হয় না। যাই হোক, আপনারা হয়তো ভয় পেয়েছেন, আপনারা টাকা দিয়েছেন, সেখানে এখানে ভর্তি হয়েছেন এবং ইন্টারভিউ দিয়েছেন। তো আপনাকে আর নিজেকে আর ব্যবসার পাত্র বানাবেন না। এটা আমার খুব মানে একটা অনুরোধ সবাইকে। এখন দেখছি সবাই এই জিনিসটা করছে, গ্রুপ বানাচ্ছে টাকা দাও, গ্রুপ বানাচ্ছে টাকা দাও, গ্রুপ বানাচ্ছে টাকা দাও। কেন? কিসের জন্য?
কেসের মেরিট জানুন। এখন আপনাদের 2016 যে যে পরীক্ষা হয়েছে তার লিটিগেশন খুব একটা বেশি নেই। দুটো মেন লিটিগেশন, যে লিটিগেশনগুলো ছিল অলরেডি মহামান্য সুপ্রিম কোর্ট সেগুলোকে অনেকটা নালিফাই করেছেন। মেন দুটো লিটিগেশন হয়ে দাঁড়িয়েছে, একটা কি এক্সপায়ারি অফ প্যানেল, 2 নম্বর 10 মার্ক। আপনি হয়তো যদি সুপ্রিম কোর্টের লাস্ট অর্ডারটা পড়ে থাকেন, সুপ্রিম কোর্ট কিন্তু রিকোয়েস্ট করেছে সিঙ্গেল বেঞ্চকে যে কোনো রকম কোনো এফিডেভিট ছাড়া কোনো ইন্টারিম অর্ডার পাস না করতে। আপনি বলতে পারবেন যে আপনি কোথাও একটা লেখা আছে যে এক্সপায়ারি অফ প্যানেল টেন্টেড, ইলিগাল লেখা আছে? টেন্টেড কোথাও লেখা আছে? কালকে যদি আপনি মহামান্য ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত, স্যার তপব্রত, ওনার যদি কথা শোনেন, যখন কোনো একজন উকিলবাবু ওনাকে বলে এটাকে পুরোপুরি সেটিসফাইড করার জন্য, উনি তখন বলেন একটা কোশ্চেন করেন, যদি আপনি ভিডিওটা দেখেন যে মেনটেনেবিলিটি নিয়ে, তখন বিচারপতি বলেন না না ওসব শেষ হয়ে গেছে, ওসব লেখা হয়ে গেছে, ওগুলো ডিসকাস হয়ে গেছে। তখন উনি বারে একটা কথাই জিজ্ঞেস করেছেন, কোথায় লেখা আছে দেখাও, হোয়ার ইট ইজ রিটেন। যে মেন্টালিটি যে প্রশ্ন ছিল সেটা শোনা হয়েছে বা সেটার ওপর অর্ডার পাস করা হয়ে গেছে, কোথায় লেখা আছে দেখাও। আজকে যারা বলছেন এই কথাটা যে এক্সপায়ারি অফ পেনাল টেন্টেড বা এই জিনিস নিয়ে ফ্রেশার এবং ইন সার্ভিসদের ভয় দেখানো, তাদেরকে সুযোগ দেখানো হচ্ছে, একটা কথা বলে দিই, এক্সপায়ারি অফ পেনাল কোথায় টেন্টেড লেখানো আছে দেখাও। দেখাতে পারবেন না আপনি, কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই এক্সপায়ারি অফ পেনাল টেন্টেড। আজকে যদি আপনি কোনো রকমভাবে নানা রকমভাবে সিঙ্গেল বেঞ্চ থেকে যদি আপনি অর্ডার বেরও করে নেন, ওটা কিন্তু সাস্টেন করবে না সুপ্রিম কোর্টে, কেন কোনো জায়গায় এই জিনিস লেখা নেই। সুপ্রিম কোর্টের কাছে লিস্ট জমা আছে কারা টেন্টেড, সিবিআই লিস্টে কাদের নাম আছে সেটা সুপ্রিম কোর্টের কাছে জমা আছে, বাকিরা আনটেন্টেড, তার জন্যই তারা কন্টিনিউ করছেন। প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে 10 নাম্বার ইস্যু, বিশাল বড় ইস্যু। 10 নাম্বার ইস্যু আমি কিছু মানুষকে যারা বলছি না 10 নাম্বার থাকবে না, আমাদের লয়ার বলে দিয়েছে, অ্যাডভোকেট বলে দিয়েছে থাকবে না, 10 নাম্বার থাকবে না। কি হবে? ইন সার্ভিস অনেকে চান্স পাবেন না, অনেকেই পাবেন না, খুব ভালো কথা। যদি না পান তারা আবার সুপ্রিম কোর্টে যাবেন। আপনি হয়তো কোনো ইন্টারিম অর্ডার বের করে নিলেন সিঙ্গেল বেঞ্চ থেকে, আবার তারা যাবেন কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের অর্ডারে ক্লিয়ারলি লেখা আছে আপনি কোনো নতুন রুল বানাতে পারবেন না যাতে ইন সার্ভিস যারা যোগ্য তারা কোনো রকম বিশালভাবে ক্ষতি হয়, আপনি বানাতে পারবেন না। এটা সুপ্রিম কোর্টের অর্ডারে আছে, আমি কোনো রকম অর্ডার বলছি না, সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে। তাহলে আপনি যখন আবার সুপ্রিম কোর্টে যাবেন, জিনিসটা আবার স্টে হবে, হয়তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এই দুটো লিটিগেশন আছে, একটা 10 মার্ক, কারণ 10 মার্ক যদি না দেওয়া হয় বা 10 মার্কে যদি কোনো চেঞ্জ হয়, পুরো গেজেট চেঞ্জ হবে, গেজেট চেঞ্জ হলে পুরো প্রসেস চেঞ্জ হবে, সেটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট করতে দেবেন না, যেটা যতদূর আমি বুঝেছি, কারণ আমি প্রতিটা জিনিস দেখেছি, শুনেছি, হিয়ারিং, এবং তারপরেই আমি এই কথাটা বলছি। সুপ্রিম কোর্ট কিন্তু এটা হতে দেবে না। সুপ্রিম কোর্ট প্রসেস কমপ্লিট করাবেই এসএসসিকে দিয়ে জানুয়ারি আগস্টের মধ্যে, এবং এসএসসি করতে বাধ্য। তাহলে কী নিয়ে ঝামেলা হবে আমি আপনাকে বলি, কী নিয়ে ঝামেলা হবে? যেমন এখন যদি আপনি হিয়ারিংগুলো শোনেন, এই ইন্টারভিউ দিতে পারেনি, তো কোর্ট হয়তো একটা ফার্স্ট ইনস্ট্যান্ট অফ কোর্ট সিঙ্গেল বেঞ্চ হয়তো বলে তাকে ইন্টারভিউ নিতে হবে, কেউ বাদ গেছে তাকে নিতে হবে। এই ছোটোখাটো যে জিনিসগুলো সেইগুলো সলভ হবে সিঙ্গেল বেঞ্চে। যতদূর আমি বুঝেছি, যদি কোনো আপনি ইন্টারিম বেরও করে নেন সিঙ্গেল বেঞ্চ থেকে, সেটা এক্সিস্ট করবে না যখন আপনি সুপ্রিম কোর্টে যাবেন, কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে প্রতিটা জিনিস বলে দেওয়া আছে, লিস্ট টেন্টেডের ওখানে দেওয়া আছে। আর 3rd নম্বর, যারা এই কথাটা নিয়ে বলছেন যে আমি ফার্স্ট কাউন্সিলিং, আমি সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, আপনি শুধু একটা কথা বুঝে দেখুন, প্রসেসটা আপনার কাউন্সিলিংয়ের জন্য নানান ভয় হয়নি, প্রসেসটা হয়েছে কোনো রিক্রুটমেন্ট দুর্নীতিযুক্ত হবে না। কতগুলো দুর্নীতি আছে? 16 রকমের দুর্নীতি আছে, যার ডিভিশন বেঞ্চ বলেছেন, আমি কিচ্ছু বলিনি, ডিভিশন বেঞ্চ বলেছেন।
তাহলে এত রকমের যদি দুর্নীতি থাকে, আপনি বলছেন আমি বেঁচে যাব, কী করে বাঁচবো না? আমার টাইমে কাউন্সেলিং হচ্ছে বলে, শুধু কাউন্সেলিং করে বলার প্যানেল ক্যান্সেল হয়েছে। তাহলে আপনি যদি কোনো রকমভাবে থার্ড থেকে বা ফোর্থ থেকে বাকি কাউন্সেলিংগুলোকে আপনি নারায়ণ ভয়েড করে দিতে চান বা করে দেন সিঙ্গেল বেঞ্চে, আপনি কি ভাবছেন যারা ফোর্থ থেকে এইট পর্যন্ত আছে বা ওর থেকে বেশি যারা আছে তারা আপনাকে ছেড়ে দেবে? আপনার তো ওএমআর সিটি নেই, আপনি এত বড় বড় কথাও কী করে বলছেন? আপনার তো ওএমআর সিটি নেই, আপনি কী করে প্রমাণ করছেন? সবচেয়ে বেশি দুর্নীতি তো প্রথম দুটো গ্রুপে আছে, সবচেয়ে বেশি টেন্টেড লোকজন আছেন ওখানে। তাহলে আপনি কী করে বলছেন? তাহলে এই ইস্যুগুলো উঠবে না? থাকলে সবাই থাকবে, না থাকলে কেউ থাকবে না। একদম এটা একদম আপনি মিলিয়ে নেবেন। এটা যদি আমি ভুল বলে থাকি, কারণ আপনি যখনই আপনাকে সেভ করতে যাবেন তখন ফোর্থ থেকে বাকিরা কিন্তু আপনাকে ছেড়ে দেবে না, ওরাও আবার কেস করবে যে আপনি কী করে ওদেরকে স্বচ্ছ বলছেন। ওদের যে নেমিং আছে, যে ওদের যে নাম আছে, সেখানে সবচেয়ে বেশি লোকজন আছে যারা টেন্টেড আছেন। এবং যে নানান ভয়ের যে প্যানেল হয়েছে সেটা বারে বারে আগের দিন পর্যন্ত হিয়ারিংও মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে দিস ইজ ডিউ টু দ্য রিজন দ্যাট দ্যার অল রিক্রুটমেন্ট শুড বি ফ্রেশ, সেখানে কোনো দুর্নীতি থাকবে না। এই মর্মেই প্যানেলটা ক্যান্সেল হয়েছে, কারণ সেগ্রিগেশন তখনও হয়েছিল। মহামান্য বিচারপতি চাইলে কিন্তু তখনই আপনাদেরকে বাঁচিয়ে দিতে পারতেন যে এই দেখো এরা টেন্টেড আর আনটেন্টেড। মহামান্য বিচারপতি যেহেতু সুপ্রিম কোর্ট, ওনারা ব্রডভাবে ভেবেছেন জিনিসটাকে যে না, কোনো রিক্রুটমেন্ট দুর্নীতিযুক্ত হবে না। আমি জিনিসটাকে পুরোপুরি ক্যান্সেল করলাম। এবং আমি বলবো যে উই আর ভেরি কাইন্ড এনাফ সুপ্রিম কোর্ট যে আপনাদের পরীক্ষায় বসতে সুযোগ দেওয়া হয়েছে। যারা এক্স গভর্নমেন্ট সার্ভিস ছিলেন তারা ফিরে গেছেন, সেখানে এই জিনিসগুলো উনি চেঞ্জ করেছেন। যদি এটা ডিভিশন বেঞ্চ, মহামান্য ডিভিশন বেঞ্চের রায় হতো, তাহলে হয়তো আর কিছুই হতো না। অতএব আমি বারে বারে যেটা বলছি যে কেসটার আমি এটুকু বুঝেছি, আপনি আমাকে গালাগালি দিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু এটা আমি বুঝেছি, এটা আমার সম্পূর্ণ মতামত, আমার নিজস্ব মতামত, যে এটা আমি বুঝেছি যে কেসের লিটিগেশন এই দুটো আছে, যেটা হয়তো 98% কোনো রকম চেঞ্জেস করা পসিবল নয়। বা যদি আপনি কোনো রকম ইন্টারিম ফার্স্ট সেট অফ বেঞ্চ, আপনার সিঙ্গেল বেঞ্চে যদি আপনি পাসও করিয়ে নেন, যেটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এক্সিস্ট করবে না, কারণ এভরিথিং ইজ নিট অ্যান্ড ক্লিয়ার। আপনি গেজেট চেঞ্জ করতে পারবেন না, আপনি এক্সপায়ারি অফ প্যানেলকে টেন্টেড বলতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনি এপিডেভিট দিতে পারবেন না, কারণ এপিডেভিটে কোথাও কোনো জায়গাতে লেখা নেই যে এনারা টেন্টেড সেইগুলো যার লিস্ট সুপ্রিম কোর্টের কাছে জমা আছে, পাবলিক ডোমেনে আছে। অতএব বেকার এই জিনিসগুলো যারা ভয় দেখাচ্ছেন বা যেসব মানুষজন আশা দেখাচ্ছেন আপনাদেরকে যে এটা হয়ে যাবে, আমি করে দেবো, আমাকে 400 টাকা দাও, 500 টাকা দাও, 600 টাকা দাও, প্রথমে কেসের মেরিটটা শুনুন ভালো করে, জানুন যে আপনার লয়ার কত টাকা নিচ্ছে, তারপরেই এই জিনিসের দিকে পা বাড়াবেন। শুধু টাকাগুলো দিয়ে কারোর লোনের প্রিমিয়াম আপনি দিতে চান, আপনার টাকা দিয়ে কারোর লোনের প্রিমিয়াম দেন, আপনি কি চান? আপনারা নিজেরাই এখন পেন্ডুলামের মতো ঝুলছেন। তো আপনার টাকা দিয়ে কেউ লোনের প্রিমিয়াম দিকে তার দুতলা বানাক, এটাকে আপনি চান? না লোনের টাকা শোধ করুন চান না নিশ্চয়ই। অতএব একটু বুঝুন, লোকজনের সঙ্গে কথা বলুন। অনেক ভালো ভালো মানুষ আছেন এই গ্রুপে যারা আপনাকে সঠিক পথে চালনা করবেন। আজকে যারা বলছেন একদম সিম্পল, যারা বলছেন আমি জেনারেল কজন ডাক পেয়েছে, জেনারেল কাস্ট সিস্টেম তো এসএসসি স্টার্ট করেনি। এই যে কাস্ট ডিভিশন, এই কাস্ট ডিভিশন তো এসএসসি স্টার্ট করেনি। আপনি কোন পরীক্ষার কথা বলছেন? সব পরীক্ষাতেই তো এই জিনিসটা আছে। এই কাস্ট সিস্টেম কি আজকে এসএসসি স্টার্ট করেছে? না স্টেট গভর্নমেন্ট স্টার্ট করেছে যে বাবা না জেনারেলি কোনো চান্স পাবে না, এটা সব এসসি এসটি এবং ওবিসিরাই যারা আছেন তারা চান্স পাবেন? এই কাস্ট সিস্টেমটা আজকের নয়। তাহলে আপনি এই লজিক দিয়ে কী করে বলছেন যে আপনি কোনো রকম এটা পুরো প্যানেলকে আপনি ক্যান্সেল করতে পারেন? কোনো দিন করতে পারবেন না। 40%-এর উপরে ফ্রেশার ডাক পেয়েছে, 40%-এর উপরে ফ্রেশার ডাক পেয়েছে, এবং তার মধ্যে অনেকে চাকরি পাবেন না, একদম 100% তারা চাকরি পাবেন। অনেক ভালো ভালো ফ্রেশার্স যারা আছেন, যারা শিক্ষিত এবং ভীষণ রকমভাবে ইন্টেলিজেন্ট, তারা নিশ্চয়ই চান্স পাবেন এখানে। আপনি কি ভাবছেন যে এই জিনিসগুলো আপনি সলভ করতে পারবেন? আপনি পারবেন না এই জিনিসগুলো সলভ, কারণ কাস্ট সিস্টেম আপনার হাতে নেই। এটা অনেক যুগ ধরে হয়ে আসছে, এবং আপনি জানেন প্রতিটা যদি এসসি এসটি এবং ওবিসি এবং এদের কাট অফ যদি 40 হয়, যেখানে জেনারেল কাট অফ 66 থাকে, তাহলে আপনি কী করে বলছেন এই কথাগুলো? এই আশা আপনি কেন দিচ্ছেন মানুষকে? তো আমার ভিডিওর মেন উদ্দেশ্য এটাই যে আপনারা কাইন্ডলি বুঝে শুনে সব
দিক দেখে ইনভলভ হয়ে যে টাকাটা কোথায় লাগানো হচ্ছে পুরো হিসাব নিয়ে তবে টাকা ইনভেস্ট করুন। আপনার কেসের মেরিটটা বারে বারে বুঝুন, নাহলে কিন্তু এটাও কিন্তু স্ক্যাম, এটাও একটা স্ক্যাম। কিছু মানুষ এই স্ক্যামটা করছেন, যারা বারে বারে গ্রুপ তৈরি করে এই জিনিসগুলো করছেন। এটাই আমার বলার, এর জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি।